রাজনীতিতে অনেক আলোচনার মাঝে একটা বড় আলোচনা সেটা হচ্ছে যে একদিন পরেই আমেরিকার একজন শক্ত প্রতিনিধি বাংলাদেশে আসছেন। তিনি সার্জিও গোর। তিনি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি, অর্থাৎ বাংলাদেশেরও দায়িত্বপ্রাপ্ত এবং মানে সেই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশে আমেরিকার যে রাষ্ট্রদূত আছেন তার ওপরের অফিসার তিনি। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ সফর। বিভিন্ন তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারছি, তিনি আসছেন 30 তারিখে এবং তিনি আসার সঙ্গে বাংলাদেশের রাজনীতির অনেক বড় সম্পর্ক রয়েছে। রাজনীতি তো রয়েছে, বাংলাদেশের মানে আন্তদেশীয় সম্পর্কের ব্যাপার রয়েছে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে আমেরিকার উদ্বেগের ব্যাপার রয়েছে, বহু ব্যাপার রয়েছে এবং অতি অবশ্যই বর্তমান সময়ে সব থেকে আলোচিত যে ব্যাপার শেখ হাসিনার ফিরতে চাওয়া এবং তাকে ফিরতে দেয়া না দেয়া নিশ্চিত করে সেই আলোচনাও হবে। কারণ আমাদের কাছে যে তথ্য আছে, সার্জিও গোর যাদের সঙ্গে বসবেন সেটা সেরকম ইঙ্গিতই দিচ্ছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি সার্জিও গোরের এই আগমন বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় প্রভাব ফেলবে কিনা। থাকবেন দর্শক। বলছিলাম সার্জিও গোরের কথা, ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত আমেরিকার। তিনি 30 তারিখে আসছেন। 30 তারিখে আসছেন 3 দিনের সফরে। 3 দিন কিন্তু অনেক বড় সময়। এই 3 দিনের সফরে তিনি অতি অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি আলোচনা হবে, এই বৈঠকের পরে একটা মানে বড় পদক্ষেপ রয়েছে প্রধানমন্ত্রীর, যে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। ব্রিক্সের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিনি যাচ্ছেন। সেপ্টেম্বরের 12-13 তারিখ এই সফর অনুষ্ঠিত হবে, সেরকম তথ্যই আমরা জানি। তার মানে এই ব্যাপারগুলো একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত। যদিও ব্রিক্সের অংশ আমেরিকা না, কিন্তু ব্রিক্সের মানে সম্মেলন যখন ভারতে হচ্ছে তখন আমাদের প্রধানমন্ত্রীকে ডেকে পাঠানো, নরেন্দ্র মোদীর সঙ্গে অনেক ইস্যু নিয়ে কথা হবে এবং সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা ফিরিয়ে দেওয়া এই ইস্যু নিয়েও কথা হওয়ার কথা। সার্জিও গোর এসে কি করবেন? সার্জিও গোর এসে তার এই আশাটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ব্যাপার রয়েছে, আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। চীন বাংলাদেশের অনেক ব্যাপারে নাক গলাচ্ছে কিংবা চীনকে নাক গলাতে দেয়া হচ্ছে। এমনকি চীন করিডোর চেয়েছে, মায়ানমার হয়ে বাংলাদেশে করিডোর চেয়েছে, সেটাতে আমেরিকা অনেক বেশি উদ্বিগ্ন। আমেরিকার বিভিন্ন প্রতিনিধির এই আসা যাওয়ার মিছিলটা সে কারণেও হতে পারে এবং সার্জিও গোর সেই ব্যাপারে একটা বড় মেসেজ নিয়ে আসছেন, সেটাও মোটামুটি নিশ্চিত। সেখানেই একটা ধাক্কা খেতে পারে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরির চেষ্টা। কারণ ডক্টর ইউনুস মেটিকুলাস ডিজাইনে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে, সেই বাণিজ্য চুক্তি কিন্তু আমাদের হাত পা বেঁধে দিয়েছে। আমরা ইচ্ছা করলেই আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কোনো দেশের সঙ্গে কোনো অংশীদারিত্বে যেতে পারবো না। সার্জিও গোর আসবেন, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মিটিং করবেন। এরপর তিনি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করবেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনি আওয়ামী লীগের সঙ্গেও মিটিং করবেন। এর আগে বিভিন্ন মানে অতিথি প্রতিনিধি বাংলাদেশে এসে আওয়ামী লীগের সঙ্গেও মিটিং করেছেন এবং বাংলাদেশে অবস্থিত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত তারা গোপনে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। এই আলোচনাগুলো কিন্তু ডক্টর ইউনুসের সময়ে প্রচণ্ড আলোচিত হয়েছিল। সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবেন এরকমটা শোনা যাচ্ছে। তিনি আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবেন, জামাতের সঙ্গে করবেন, জাতীয় পার্টির সঙ্গে করবেন। এই মানে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তিনি মিটিং করবেন এবং 31 তারিখে এই মিটিংটা হওয়ার কথা সম্ভবত। সেই মিটিংটা হয়তো মানে
মানে এমন সময়ে হবে যখন একসঙ্গে ডিনার করবেন তারা, এরকম তথ্যই বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে এই মিটিংটা এবং ডিনারটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতির জন্য। সুতরাং সার্জিও গোরের এই আগমন, তিনি যদি আওয়ামী লীগের সঙ্গে মিটিং করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন, এই ব্যাপারগুলো বলে দেয়, এবং তিনি জাতীয় পার্টির সঙ্গে মিটিং করবেন এরকমটাও শোনা যাচ্ছে। এই ব্যাপারগুলো বলে দিচ্ছে সার্জিও গোর সম্ভবত ইনক্লুসিভ রাজনীতির বার্তা নিয়ে আসছেন, এবং সার্জিও গোরের এই সফরের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। এবং আওয়ামী লীগের জন্য একটা ভালো খবর হতে পারে, সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা মানে পর্যায়ক্রমে উঠে যেতে পারে এবং সেই যাওয়ার প্রক্রিয়াতে যাবে। কারণ এই মুহূর্তে আমেরিকার যে প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জো বাইডেনের মতো বাংলাদেশে একপাক্ষিক আধিপত্য বিস্তার করুক কেউ, সেটা চান না। এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে চান একটা ইনক্লুসিভ পরিবেশ হোক, সবাই মিলে রাজনীতি করুক, রাজনীতি করার অধিকার সবার থাকুক, এই ব্যাপারগুলো তারা চান, এবং সেই বার্তা নিয়েই সার্জিও গোর আসছেন সেরকমটাই শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় সার্জিও গোরের সেই বার্তা যদি সত্যিই এরকম বার্তা, ইনক্লুসিভ রাজনীতির বার্তা নিয়ে আসেন, মূলত আমার মনে হচ্ছে কেন যেন মূলত এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা হচ্ছে বাংলাদেশের চীনের উপরে নির্ভরতা যেন তৈরি না হয় সেটা ঠেকানোর চেষ্টা করবেন, আরেকটা হচ্ছে রাজনীতিতে ইনক্লুসিভ পরিবেশ তৈরি করার বার্তাটা দেবেন। এবং এই দুটো বার্তাই বাংলাদেশের বর্তমান সরকারের জন্য মেনে নেওয়াটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যেই ব্যক্তিটিকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি তিনি আসলে আলোচনার মতো কোনো ব্যক্তি নন। তারপরও তার একের পর এক বিতর্কিত ভয়ঙ্কর সব কর্মকাণ্ড মানুষের মাঝে এই প্রশ্ন জাগাচ্ছে, তার ক্ষমতার উৎস কোথায়, শক্তির উৎস কোথায়। তিনি হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে গেলেও তার বিরুদ্ধে কেউ কোনো টু শব্দটি উচ্চারণ করছে না। প্রশাসন একেবারে নির্বিকার, সরকারের পক্ষ থেকেও তাকে নিয়ে কোনো টু শব্দ নেই। আর এ কারণেই সালাউদ্দিন আম্মাররা অপ্রতিরোধ্য হয়ে উঠছেন। সরকার কি বিশেষ কোনো কারণে তাকে ভয় পাচ্ছে, তাকে বিশেষ কোনো কারণে ছাড় দিচ্ছে, নাকি সরকারের পক্ষ থেকে তাকে আসলে পুষে রাখা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে? যদি তাই হয়ে থাকে তাহলে কারণটি কি? এই শিক্ষার্থী, তিনি তো অ্যাকচুয়ালি শিক্ষার্থী, জিএস হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু তার সন্ত্রাসী কর্মকাণ্ড সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তার বেপরোয়া বক্তব্য, কথাবার্তার কোনো লাগাম নেই, মানুষের মধ্যে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়েছে। আমরা 2025-এর 19শে ডিসেম্বর তিনি কি বললেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদের মদতপুষ্ট কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী যদি চাকরি করে তাদেরকে কলার ধরে টেনে টেনে প্রশাসনিক ভবনের সামনে বেঁধে রাখা হবে। বোঝা যায় যে এই কথার ভিতরের বিভৎসতা কতখানি। আর যাদের উদ্দেশ্যে যাই বলুক না কেন, শিক্ষকদের উদ্দেশ্যে তিনি এই ধরনের কথাবার্তা উচ্চারণ করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন ডিনকে জোর করে পদত্যাগে বাধ্য করা হলো। পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন তার হাতের মধ্যে জিম্মি। দল বেঁধে যখন তখন শিক্ষকদের দরজার সামনে গিয়ে লাথি মারা হচ্ছে, তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক হিসেবে, জিএস হিসেবে শিক্ষার্থীদের যে স্বার্থ সেটি দেখাচ্ছে, তিনি তার দলীয় স্বার্থ, তার ব্যক্তি স্বার্থ, নিজেকে জাহির করা, এসব নিয়েই ব্যস্ত। সোমবার সর্বশেষ ছাত্রলীগের সাবেক এক কর্মী সহ 3 শিক্ষার্থীকে দফায় দফায় পেটানো হলো। তিনি নিজে বাঁশ নিয়ে ঢুকলেন বিশ্ববিদ্যালয়ের
লাইব্রেরির মধ্যে, যেই লাইব্রেরিতে শিক্ষার্থীরা একেবারে শান্তশিষ্ট পরিবেশে পড়াশোনা চালিয়ে যাবে, সেখানে ত্রাস সৃষ্টি করলো, পেটানো হলো কাউকে কাউকে, আবার কখনো কখনো বেলচা হাতে তেড়ে যেতে দেখলাম আমরা। কোন এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছেন কেউ, সে নাকি আবার ছাত্রলীগের কর্মী ছিল, এমনটা অভিযোগ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে নাকি ওই শিক্ষার্থী আবার তাকে হুমকি দেয়। এগুলো যদি হয়েই থাকে, তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে, তারা দেখবে। কিন্তু পরে জানা গেল যে যারা মারপিটের শিকার হয়েছে তাদের দুজনকেই আবার আসামি করা হয়েছে, পুলিশ তাদেরকে আটক করলো। আটক করার পর আবার আমরা কি দেখলাম, পুলিশের জিপে আসামিদেরকে তোলা হয়েছে, সেখান থেকে টেনে হিচড়ে নামিয়ে প্রকাশ্যে পুলিশের সামনেই মব সৃষ্টি করা হলো, প্রচণ্ডভাবে আহত করা হলো এই সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে, এবং তিনি নিজেই এসব কাজ করেছেন। এই সালাউদ্দিন আম্মার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাকি একজন সমন্বয়ক ছিলেন। কি বৈষম্যটায় দূর করছে তারা? চারিদিকে সন্ত্রাসে আবহ তৈরি করে ভয়ের রাজত্ব তৈরি করছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। প্রথমেই যেটি বলছিলাম যে বিএনপি কি ইচ্ছাকৃতভাবেই তাদেরকে পুষে রাখছে? উদ্দেশ্য কি তাহলে? যদি ইচ্ছাকৃতভাবে পুষে রাখে, আওয়ামী লীগ ঠেকানোটাই মূল উদ্দেশ্য, যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদের বিরুদ্ধে এদেরকে কাজে লাগানো অঘোষিতভাবে, নাকি অন্য কোনো দুর্বলতা রয়েছে? আর যদি আওয়ামী লীগ ঠেকানোটাই মূল উদ্দেশ্য হয়ে থাকে, সেটি অবশ্যই বিএনপির জন্য বুমেরাং হবে, একথা বারবার বলে আসছি। জামাত শিবিরকে যেভাবে স্পেস দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে, শুধুমাত্র বক্তব্য বিবৃতিতে আমরা দেখি কখনো কখনো তুমুল বিরোধিতা শুধুমাত্রই সংস্কার ইস্যুতে বা ৭১ ইস্যুতে, কিন্তু সেই ৭১ ইস্যুতেও যে এত সব নোংরা শব্দ, এত সব বিতর্ক ছড়ানো হচ্ছে, সেটিরও স্পষ্ট কোনো জবাব নেই, যা ইচ্ছে তাই বলে যাচ্ছে। এবং এই জামাত শিবিরি, এই সালাউদ্দিন আম্মাররা একসময় বিএনপির জন্য কতটা হুমকি হবে, সেটা নিঃসন্দেহে বিএনপি এখনো পর্যন্ত বুঝতে পারছে না। অথবা যদি এভাবে বলি যে রাজনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক বিবেচনা থেকে জামাত শিবির দলগতভাবে ছাড় পাবে বা তাদেরকে ছাড় দেবে, এক ধরনের রাজনৈতিক খেলা চলবে, সেটি অন্যরকম হিসেব হতে পারে। কিন্তু ব্যক্তি পর্যায়ে সালাউদ্দিন আম্মারদের যেভাবে ছাড় দেওয়া হচ্ছে, এটি কত বড় দুর্বলতার লক্ষণ তা আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছি। সর্বোপরি শিক্ষার পরিবেশটা কোথায় যাচ্ছে, এটা তো একজন সালাউদ্দিন আম্মার নিয়ে কথা বলছি, সারা দেশেই তো কম বেশি এই অবস্থা। এবং এই যে যারা হঠাৎ করে গজিয়ে উঠলেন, নেতা হয়ে গেলেন, বিপ্লবী হয়ে গেলেন, তারা জাতীয় পর্যায়ের নেতাদেরকে কিভাবে আন্ডারমাইন করছে, কিভাবে তাদের উদ্দেশ্যে নোংরা সব শব্দ ইউজ করছে, খোদ প্রধানমন্ত্রীকেও তো তারা ছাড়ছেন না। এটা কি বিএনপির উদারতা হিসেবে ধরে নেব আমরা? প্রশ্ন হয়ে ওঠে না। এবং এই যে রাজনীতির পরিবেশ দূষিত হচ্ছে, ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে, এই দূষণ বিএনপির গায়ে গিয়েও বাঁধবে, এটা নিশ্চিত।